জয় হিন্দ। দেখো, আজকের ক্লাসে আমরা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে পরীক্ষাটা হয়েছে তার 16 তারিখের 3টা শিফটেরই ম্যাথের কিছু কমন কোশ্চেন নিয়ে ডিসকাস করবো। কেমন? তোমরা যারা যারা নেক্সট শিফটে পরীক্ষা দিবে বা নেক্সট এক্সাম যাদের দিবে তাদের পুরো ক্লাসটা শুরু থেকে শেষ অবধি দেখো, কারণ এই প্যাটার্নই তোমাদের পুরো 2025-এর যত পরীক্ষা হবে সেম প্যাটার্ন ফলো করবে। কারণ 2024-এর শুরুতে যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের পরীক্ষা হয়েছিল আর 2024-এর লাস্ট যে এক্সাম গ্রুপ ডি ছিল, সেম প্যাটার্ন তোমার ফলো করে পুরো এক্সামে পুরো বছর সেম। দেখো, 2000 সেকশন কন্ট্রোলার যাদের পরীক্ষা দিয়েছো সেম প্যাটার্ন তোমার এলপিতেও ফলো হচ্ছে, আর এটাই তোমার ফলো হবে। তাই এই কোশ্চেনগুলো তোমরা করে যেও। তোমাদের যাদের নেক্সট শিফটে পরীক্ষা আছে, যাদের জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা আছে বা টেকনিশিয়ান আছে, এনটিপিসি আছে, খুব লাভ হবে তোমাদের, কারণ এই ট্রেন্ডিংয়ে এখন ফলো করবে। ঠিক আছে? তো ক্লাসটা তোমরা দেখো, কোথাও যদি কোনো সমস্যা হয় সেটা তুমি আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। কেমন? তো চলো শুরু করা যাক। দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন যেটা আছে, বলছে 14.2-7% এবং 12.1-2%-এর পরপর দুটি ছাড়ের সমতুল্য একক ছাড় নির্ণয় করো। দেখো, 14.2-7% যদি আমি লিখি, 14.2-7%, এটাকে ফ্র্যাকশনে ভাঙলে কত আসবে জানো? 1/7, তাই তো? আর যদি 12.1-2% যেটা আছে সেটাকে যদি আমি ফ্র্যাকশনে ভাঙি কত আসবে? 1/8 আসবে, তাই না? এটা তোমার ফ্র্যাকশনে ভাঙতে জানো তো? কি করতে হয় দেখো, 12×2 = 24 আর 1/25, তাই তো? 25 আর নিচে 2, পার্সেন্টেজ সরানোর জন্য কি হয়, নিচে 100 দিয়ে গুণ ভাগ করতে হয়। তো এটা আমি 1/100 লিখে দিচ্ছি। তো 25 বার এটা কত? 4 বার। তো 1/8 এলো। এইভাবে তোমার ফ্র্যাকশন বার করতে হয়। তার মানে কি দেখো, 7 হচ্ছে তোমার অ্যাকচুয়াল প্রাইস, 1 তোমাকে ছাড় দিয়েছে, 7 হচ্ছে তোমার অ্যাকচুয়াল প্রাইস, 1 যদি ছাড় দেয় তো 6। এখানে 8 তোমার অ্যাকচুয়াল প্রাইস, 1 তোমাকে ছাড় দিয়েছে, তার মানে এইসব হচ্ছে কত? 7। এবার তুমি এটাকে কাটাকুটি করে দাও। দেখো, এই 7 দিয়ে এই 7 কেটে যাবে, তাই না? এটা দিয়ে কেটে গেল 2 বারের 4, 2 বারের 3, এখানে থাকছে কত? 4, 3। তো কত ছাড় দিচ্ছে? 4 হচ্ছে অ্যাকচুয়াল আর 3 হচ্ছে তোমার ছাড় দেওয়ার পর হয়েছে। তো ছাড় কত দিয়েছে আমাকে? 1 ছাড় দিয়েছে কত থেকে? 4 থেকে, ইন্টু 100। তো 4 দিয়ে কাটলে কত হয়? 25%। যদি একক ছাড় বলি তাহলে কত হচ্ছে? আমার অপশন নাম্বার এ 25% হচ্ছে। ঠিক আছে? এইভাবে তোমরা করে নিও। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 1 টাকায় 10টি রাবার ব্যান্ড বিক্রি করে, 1 সেকেন্ড, 10টি রাবার ব্যান্ড বিক্রি করলে এক ব্যক্তির 20% ক্ষতি হয়। দেখো, আমি কি বলেছি, টাকাকে সবসময় উপরে রাখবা আর নিচে হচ্ছে বস্তুর সংখ্যা। কত আছে? 1 টাকায় 10টা রাবার ব্যান্ড, 10 নিচে হবে। কিন্তু এটা বলছি বিক্রি করার পর এক ব্যক্তির 20% ক্ষতি হয়, এটার ভ্যালু কত? 80% ভ্যালু এটা, তাই না? 80% সমান সমান এত। এবার বলছে তোকে যদি 20% লাভ করতে হয় তাহলে 1 টাকায় কতটি রাবার ব্যান্ড বিক্রি করতে হবে। দেখো, 80% যদি এত হয়, 20% লাভ মানে কি? 120%। তাহলে 80% যদি এত হয় তাহলে 1% সমান সমান কত হবে? 1/10/80। তাহলে 120% সমান সমান কত হবে? এর সাথে 120 গুণ করে দেবো আমরা, তাই না? 120 গুণ করে দেবো। এবার কাটো। দেখো, এই শূন্য দিয়ে এই শূন্য কেটে গেল। ঠিক আছে? 4 দিয়ে আমি যদি কাটি, 4 4 দুগুণে 8, 4 3 12, তাই তো? এবার কত আসছে দেখো, উপরে চলে আসবে 3, নিচে আসবে 20, 3/20। ব্যাপারটা হচ্ছে 3 টাকায় 20টা বিক্রি করছে, তাই তো? উপরে সবসময় টাকা আছে, নিচে 20 আছে, কিন্তু আমাকে জিজ্ঞেস করছে কি 1 টাকায়। 3 টাকায় যদি 20 বিক্রি করে তাহলে 1 টাকায় কত করবে? 20কে 3 দিয়ে ভাগ করে দাও, তো তোমার আসবে 6.66। প্রায় অ্যান্সার চলে আসবে। দেখো, অপশানে 6.66 দেওয়া আছে কিন্তু নয়, কিন্তু দেখো অপশানে 7 দেওয়া আছে, তো এটাই আমি কারেক্ট অ্যান্সার মেরে দেবো। ঠিক আছে? তো 6ও আছে অপশানে, 6 কিন্তু মারতে যাবো না, কারণ এটা 6-এর থেকে অলরেডি বেশি হয়ে গেছে, তাই না? ওই জন্য 6 মারবো না, 7 মারবো। হ্যাঁ, যদি 7 না থাকতো, এখানে 6 থাকতো, এখানে 9 থাকতো, 8 থাকতো, 5 থাকতো, সেক্ষেত্রে আমি 6 মারতাম। কিন্তু এখন যখন 7 দেওয়া আছে, আমি 6 কেন মারবো, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি বস্তুর ক্রয় মূল্য 440 এবং ধার্য মূল্য 660। যদি বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড় দেয় তবে তার লাভের শতাংশ কত? দেখো, এই টাইপের কালকে মোট তুমি প্রফিট লস ডিসকাউন্ট বলো না, ওখান থেকে তোমার ধরে নাও 3টা 4টা কোশ্চেন তোমার এসছে। আর এইটা যে আমি তোমাদেরকে বলছিলাম না এমপিসিপি, এখান থেকে 2-3টা কোশ্চেন এসছে। দেখো কি বলেছিলাম, MP/CP সমান সমান 100 প্লাস প্রফিট বাই 100 মাইনাস ডিসকাউন্ট। এই ফর্মুলাটা আমি তোমার গ্রুপ ডি থেকে বলে আসছি। দেখো, বস্তুর ক্রয় মূল্য বলেছে 440, সিপি আমাকে বলে দিয়েছে 440, ঠিক আছে? আর আমাকে বলেছে ধার্য মূল্য 660, ধার্য মূল্য 660 সমান সমান, যদি ধার্য মূল্যের উপর 20% ছাড় দেয় তার মানে কি 100 মাইনাস 20। বলছে লাভের শতাংশ নির্ণয় করো। তো উপরে কত হয়? 100 প্লাস পি, এরকম রেখে দাও। দেখো, এটা যদি আমি কাটি, 0 0 কেটে গেল, 11 বারে কেটে গেল 4, 11 বারে কেটে গেল 6, ঠিক আছে? এটা কত? 10 থেকে যদি 20 যায় কত হবে? 80, 4 বারে এটা কেটে যাবে হচ্ছে 20 বার, তাই না? তাহলে 100 একটা যদি আমি ধরি, দেখো যদি আমরা এইভাবে ধরি, 100 প্লাস পি সমান সমান কত আছে? 20 আর 6 গুণ হয়ে যাবে, কত? 120। তাহলে পি সমান সমান কত হবে? 20%, তাই না? অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? তো এই ফর্মুলাটা তোমরা মনে রাখো, এই ফর্মুলা থেকে তোমার ডেইলি প্রশ্ন আসছে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো, এটাও তোমার সেম ভাবে হয়ে যাবে, তাই না?
কি বলেছে, একটি বস্তুর ক্রয় মূল্য 54,000 টাকা, তাই না? বলছে একজন ব্যক্তির ধার্য মূল্যের উপর 81% ছাড় দেওয়ার পরেও তার 71% লাভ হচ্ছে, তাহলে ওই ব্যক্তির ধার্য মূল্য কত? সেই এমপিসিপি লাগে, তো এমপি বাই সিপি সমান সমান 100 প্লাস প্রফিট বাই 100 মাইনাস ডিসকাউন্ট। দেখো বস্তুর ক্রয় মূল্য আমাকে সিপি দিয়ে দিচ্ছে 54,000 টাকা, 5400 বলছি। ধার্য মূল্য আমাকে বার করতে হবে, এমপি আমাকে বার করতে হবে, সমান সমান বলছে 81% ছাড় দিচ্ছে, তাহলে 100 থেকে যদি 81 বাদ দিই কত হবে? 19। আর বলছে তারপর 71% লাভ হচ্ছে, মানে 100 সাথে তুমি 71 জোর করি কত হবে? 171। এবার কেটে দাও, 19 বার এটা কেটে যায় 9 বার, তাই না? তাহলে এমপি বার করতে গেলে কি করতে হবে? এটার সাথে এটা গুণ করে দিতে হবে। তো দেখো 3টা শূন্য তো লাস্টে আসবেই, তাই না? এবার দেখো লাস্টে 200, 400, 500, তার মানে কি 3টাই তোমার অ্যান্সার হবে না? এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, তো অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। 4 8 6, 4 8 6 0 0 0। ঠিক আছে, তো তোমরা পরীক্ষাতে এরকমভাবে অ্যাপ্রোচ করতে পারো, আর যদি গুণ করতেই হয় তাহলে গুণ করে নিবা, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি খেলনার ক্রয় মূল্য 300 টাকা, খেলনাটির ধার্য মূল্য কত হওয়া উচিত যাতে 10% ছাড় দেওয়ার পরেও দোকানদারের 20% লাভ থাকে? দেখো এটাও সেই এমপিসিপির কনসেপ্ট, এটা তোমার হোমওয়ার্ক থাকলো, এটা তুমি আমাকে কমেন্ট সেকশনে জানাবা, ঠিক আছে? এরকম আরও তোমাকে আমি লাগাতে, কি বলতো, একটা শিফটে না এই ধরনের কোশ্চেন 2-3টা করে দিয়েছে, তো আমি যে কটা কোশ্চেন পেয়েছি করে দিচ্ছি। এবার তুমি কি করবা, ধরো 2-3টা কোশ্চেন আছে, ঠিক আছে, তো 2টা কোশ্চেন আমি করে দেবো, একটা কোশ্চেন তোমার জন্য থাকবে, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি মিউজিক সেটের আসল দাম 8,000 টাকা, দাম প্রথমে 12% কমানো হয়, তারপর 25% বৃদ্ধি করা হয়, তো নতুন দাম কত হবে? দেখো প্রথমে দাম ছিল কত? 8,000 টাকা, তাই না? বলছে প্রথমে দাম 12% কমানো হলো, তো 100% কোনো জিনিসের মেন প্রাইস হয়, সেখান থেকে 12% কমিয়ে দেওয়া হয়, তাহলে কত হবে? 88%, মানে এখন দাম কত? 88% এই টোটাল টাকার। তারপরে বলছে 25% বৃদ্ধি করা হচ্ছে, মানে এই যে টোটাল যে টাকাটা আছে তার 25% বৃদ্ধি করা হচ্ছে, মানে কত? 125 উপরে চলে যাবে বাই 100, তাই না? এবার দেখো এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য কেটে গেল, ঠিক আছে। 25 বার এটা কেটে গেল 5 বার, 25 বার এটা কেটে গেল 4 বার, 4 বার এটা কেটে গেল তোমার 20 বার, ঠিক আছে। তো 20 5 100, 100 আর 88-তে 8,800 টাকা, ঠিক আছে। এইভাবে তোমরা করে নিবা, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যদি 450 টাকা কিছু পণ্য কেনা হয়, তার 1/3 10% ক্ষতিতে বিক্রি করা হয়, তবে মোটের উপর তার 20% লাভ করতে হলে অবশিষ্ট পণ্য কত শতাংশ লাভে বিক্রি করতে হবে? দেখো 1/3 আছে, ঠিক আছে, তা আমি ধরলাম টোটাল অংশটাই 3, কেমন? তার মধ্যে 1/3 যদি হয় তাহলে 1/3 মানে কত? 1, তাহলে বাকি থাকলো কত? 2। তার মানে টোটাল জিনিস হচ্ছে, আমি ধরে নিলাম 3টা জিনিস, একটার দাম 1 টাকা, একটার দাম 2 টাকা, তো টোটাল দাম কত হলো? 1 আর 2 যদি যোগ করে দিই 3 টাকা আমার টোটাল দাম হয়ে যাচ্ছে একটা পণ্য মানে কেনার সময়, মানে বিক্রি করার সময়। কিন্তু বলছে কি যে 1/10 10% ক্ষতিতে বিক্রি করেছে, মানে কি এই যে এই ভাগটা আছে সেটা কি 10% ক্ষতিতে বিক্রি করেছে, তুমি -10 করে দাও, ঠিক আছে। তারপরে বলছে কি যে মোটের উপর যদি 20% লাভ হয়, এটা তো হচ্ছে টোটাল না, এর উপর যদি টোটাল যে আমাকে 20% লাভ করতে হয়, তাহলে অবশিষ্ট পণ্য এই যে 2 আছে সেটাকে কত শতাংশ লাভে বিক্রি করতে হবে? আমি ধরলাম সেটাকে 1% লাভে বিক্রি করতে হবে, ঠিক আছে। ব্যাস, এবার আর কিছুই করতে হবে না। এটা কত হবে? -10 প্লাস 2x সমান সমান কত? 3×60। এবার দেখো -10 যদি এইদিকে চলে আসে তাহলে কত হবে? +10 হয়ে যাবে, তো 60 আর +10 কত হবে? 70। তো 2x সমান সমান কত হচ্ছে? 70। 2 দিয়ে যদি আমি কাটি তাহলে x সমান সমান কত হচ্ছে? 35%। আর এটাই আমার x এর মানে না জানতে চেয়েছে, তো অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে তোমরা করে নিবা। দেখো এই জিনিসটা তোমাকে জাস্ট বোকা বানানোর জন্য দেওয়া হয়েছিল, ঠিক আছে, এটার কোনো কাজ নেই। যখনই তোমাকে দেওয়া পার্সেন্টেজে তোমার জিজ্ঞেস করছে, অ্যান্সার চাইছে, পার্সেন্টেজে দেওয়া আছে, তাহলে এটার ইউজ করার কোনো দরকারই নেই, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি সিলিন্ডারের ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 14 সেন্টিমিটার, তাহলে আয়তন কত? তো সিলিন্ডারের আয়তন কি হয়? পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, তাই না? এবার তুমি মান রেখে দাও, তো পায়ের মান আমরা কত জানি? 22/7, ঠিক আছে। আর স্কোয়ার, তো আর এর মান আমাকে দিয়ে দিয়েছে 8 সেন্টিমিটার, তো 8 স্কোয়ার মানে কি? 8 × 8 লিখে দিই, ঠিক আছে, ইন্টু এইচ উচ্চতা আমাকে কত দিয়ে দেবো? 14 সেন্টিমিটার, 14 লিখে দাও, ব্যাস কাটাকুটি 7 দিয়ে আমি কেটে দিলাম 2 বার, তো থাকছে কত? 22 দুগুণী 44, ঠিক আছে, ইন্টু 8 8 64। এবার দেখো 4 4 16, মানে ইউনিট ডিজিট আমার 6 আসবে, তাই না? তার মানে দেখো 3টা অপশানে 6 আছে, এটা তোমার আগেই বাদ হয়ে গেল। এবার দেখো কি করবা, আমার মনে হয় এখানে তুমি যখন গুণ করবা না এইভাবে করতে পারো। দেখো 64 আছে, তো 64 লিখে দাও, আর এখানে 44কে তুমি লেখো 50 - 6, তাহলে তোমার অনেক সুবিধা হবে, তাই না? এবার দেখো
যদি 50 দিয়ে 64-কে ভাগ মানে গুণ করি, 5 4 20 শূন্য হাতে থাকলে 2, 5 6 30, 31, 32, ঠিক আছে, আর একটা শূন্য নেমে যাবে। আর 6 দিয়ে যদি ভাগ করি, 4 6 24-এর 4 হাতে থাকলে 2, 6 6 36, 37, 38, ঠিক আছে। এবার তুমি বিয়োগ করে দাও, 10 থেকে 4 গেল 6, এখানে 1 চলে গেলো 9, 10 থেকে 9 গেল 1, মানে লাস্ট হবে 16। তো এটা 86 আছে, এটা 56 আছে, এই দুটোই কেটে গেল। অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আর যদি তোমার মানে গুণ করার অন্য প্রসেস থাকে সেটাও তুমি করতে পারো। কেমন? দেখো তোমাদের না পরীক্ষাতে সিলিন্ডার, তারপর হচ্ছে তোমার শঙ্কু, এখান থেকে খুব প্রশ্ন আসছে। তো তোমরা বেসিক্যালি কিছু 2-3টা ফর্মুলা মনে রাখো। দেখো আমি এখানে রেখে দিচ্ছি সিলিন্ডার, কেমন, এক সেকেন্ড, এখানে আমি লিখে দিলাম সিলিন্ডার, তোমরাও পারলে এটা নোট করে নিও, কেমন, সিলিন্ডার, আর এখানে লিখে দিলাম শঙ্কু, শঙ্কু, কেমন। দেখো প্রথমে আমি যদি বলি আয়তন মানে ভলিউম, ঠিক আছে, সিলিন্ডারের কি হয় বলো তো, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, তাই না। শঙ্কুর কি হয়, শঙ্কুর সেম হয় পাই আর স্কোয়ার এইচ, শুধু সামনে 1/3 লিখে দাও, সেম দুটোই। তারপর দেখো যদি আমি টোটাল কি বলি, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল মানে কার্ভ সারফেস এরিয়া, ঠিক আছে, এটা যদি আমি করি, দেখো ইসের কি হবে, সিলিন্ডারের 2 পাই আর এইচ, তাই না, 2 পাই আর এইচ, এখানে একটু চেঞ্জ হয়ে যায়, পাই আর আর এল হয়ে যায়, আর এল এখানে কি তোমার তির্যক উচ্চতা। আরেকটা হয় তোমার টোটাল সারফেস এরিয়া, ঠিক আছে, সেটা তোমার সিলিন্ডারে কি হয়, 2 পাই আর, 2 পাই আর এইচ প্লাস আর, তাই না। আর তোমার শঙ্কুর কি হয়, পাই আর, ভিতরে হচ্ছে আর প্লাস এল, আর প্লাস এল, কেমন। তো এই মানে এই ফর্মুলা 3টা না 6টা ফর্মুলা আছে, তোমরা মনে করে নিও, ঠিক আছে। তোমাদের প্রতিদিন এখান থেকে তোমার প্রশ্ন আসছে। তোমার এখানে গ্রুপ ডিতেও এখান থেকে প্রশ্ন এসেছিল, মানে এই শঙ্কু আর সিলিন্ডার খুব জিজ্ঞেস করেছে। তোমার অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটেও আসছে, তোমার সামনে যেই যাদের আছে তাদেরও এটা খুব ইম্পর্টেন্ট, টেকনিশিয়ান যাদের আছে তাদেরও জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ এখন যে প্যাটার্ন ফলো হচ্ছে না 2025-এ, সেম প্যাটার্ন তোমার পুরো গ্রুপ ডি অব্দি থাকবে, এটা তোমরা মিলিয়ে নিও। কারণ 2024-এ যে পরীক্ষাটা হয়েছে, 2024-এ সবার শুরুতে কি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হয়েছিল, তাই না। তখনকার যে কোশ্চেনের লেভেল ছিল, সেম কোশ্চেনের লেভেল তোমার গ্রুপ ডি অব্দি সেম লেভেল চলেছে, কিছু হয়তো একটু উপর নিচ করেছে, কিন্তু সেম প্যাটার্ন ছিল। তো 2025-এরও সেম হবে, তাই না। তোমরা এই জিনিসগুলো একটু মনে করে নিও, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে একটি সিলিন্ডারের মোট তলদেশের ক্ষেত্রফল নির্ণয় করুন যার ভূমির ব্যাসার্ধ 7 সেমি, উচ্চতা 7 সেমি। তলদেশ মানে কি, টোটাল সারফেস এরিয়া। তো এখন তোমাকে ফর্মুলা কি বললাম, 2 পাই আর এইচ প্লাস আর, তাই না, ডিরেক্ট ফর্মুলা বেস তোমার কোশ্চেন আছে, তো ঘাবড়ানোর কিছুই নাই। দেখো পাই এখানে অপশনে দেওয়া আছে, মানে পাই নিয়ে আমরা কিছু করবো না, 2 ইন্টু পাই ইন্টু আর এর মান কত দিচ্ছে, দেখো ভূমির ব্যাসার্ধ 7, এইচ প্লাস আর 7 আর হচ্ছে 12, কত হয় 19, তো 19 লিখে দাও। তো দেখো কত আসছে, 7 দুগুণি 14, তাই না, 14 ইন্টু 19, সরি 14 ইন্টু 19 ইন্টু পাই। তো 4 নং 36 আমার লাস্ট ইউনিট ডিজিট আসবে। দেখো একটা অপশনই আছে যেটা লাস্ট ইউনিট ডিজিট তোমার 6 আছে, তাই না। বাকি তুমি গুণ করতে চাইলে গুণ করতেই পারো, কিন্তু যত শর্টকাট পারবো চেষ্টা করবা। কোশ্চেন তোমাদের পরীক্ষাতে এমন না খুব কঠিন আসছে, ক্যালকুলেশন আসছে। এবার ক্যালকুলেশনকে বাঁচানোর জন্য তুমি এগুলো অ্যাপ্লাই করতে থাকবা, কারণ বড় কোশ্চেনে যেখানে তোমার ক্যালকুলেশন করতেই হবে সেখানে তোমার করতেই হবে, ওখান থেকে তুমি বাঁচতে পারবা না, তাই না। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি নিরেট সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতার যোগফল 25 সেন্টিমিটার। যদি সিলিন্ডারটির মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল 1100 সেন্টিমিটার হয় তবে সিলিন্ডারটির উচ্চতা নির্ণয় করো। বলো এটা তোমরা পারবে না, সেম ফর্মুলা তো তোমাদের আসবে, তাই না, 2 পাই আর এইচ প্লাস আর, তাই না। আর এখানে দেখো তোমাকে বলে দিচ্ছে ব্যাসার্ধ এবং উচ্চতার যোগফল 25, মানে এই মানটার মান আমাকে দিয়ে দিচ্ছে 25, তাই তো, ইন্টু আর আমাকে দিচ্ছে কত, দেখো আর দিয়েছে কি কোথাও, আর আমাকে দেয় তো আর লিখে দাও, ইন্টু পাইয়ের মান কত 22/7 ইন্টু 2, ঠিক আছে। আর এটার মান আমাকে দেখো দিয়ে দিয়েছে 1100 সেন্টিমিটার, 1100 সেন্টিমিটার স্কোয়ার। ব্যাস কাটো তাহলেই হয়ে যাবে। দেখো 22 বারে আমি যদি কাটি, 22 বারে এটা চলে যাচ্ছে 5 বার 0, 25 দুয়ে 50 দিয়ে এটা 50 কেটে গেল। তো আর থাকলো আমার কত, এখানে আর এই 7টা দিকে চলে যাবে, আর হয়ে গেল আমার 7। এবার আমাকে জিজ্ঞাসা করবে সিলিন্ডারের উচ্চতা। দেখো এইচ প্লাস আর, মানে এই দেখো ব্যাসার্ধ আর উচ্চতার যোগফল আমাকে দিয়ে দিয়েছে 25, তার মধ্যে আর আমি পেয়ে গেছি 8, তাহলে এইচ কত পাবো, এইচ হচ্ছে আমার কত 17 সেন্টিমিটার, তাই না, 17ই তো হবে, সরি আর হয়ে গেছে আমার 7, তাহলে এইচ কত হবে 18। অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তো এরকম ধরনের এই অঙ্কটা তোমাদের কালকে ফার্স্ট শিফটে এসেছিল, ঠিক আছে, মানে একদম অ্যাকুরেট এই ডাটাই না, কিন্তু কোশ্চেনটা একদম সেম ছিল, বুঝতে পারলে তো। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল 3136 পাই, এটা পাই এরকম করে দাও, এবং তির্যক উচ্চতা 65 সেন্টিমিটার। শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল কত। দেখো শঙ্কুর আমি বক্রতলের ক্ষেত্রফল কি বললাম, পাই আর এল, তাই না, পাই আর এল। এবার দেখো আমাকে দিয়েছে কি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল 3136 পাই। তো শঙ্কুর ভূমির ক্ষেত্রফল কি হয়,
পাই আর স্কোয়ার, তাই না? কারণ শঙ্কুর ভূমি কি হয়, গোল হয়, আর বৃত্তের ক্ষেত্রফল কি হয়, পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার এটা সমান আমাকে দিয়ে দিচ্ছে 3,1,3,6 পাই, তাই তো? এই পাই দিয়ে এই পাই কেটে গেল, স্কোয়ার যদি সরাতে হয় তাহলে আন্ডার রুট করে দিতে হয়। আর এর মান আমি কত, এটা কার স্কোয়ার বলো তো? মনে রাখবা এটা হচ্ছে তোমাদের 56 স্কোয়ার, ঠিক আছে? আর এর মান আমি পেয়ে গেলাম, ব্যাস এখানে আমাকে রেখে দেবো। এবার পায়ের জায়গায় দেখো পাই এখানে আছে, তো পাই আমি পাই রেখে দিচ্ছি। তারপরে হচ্ছে তোমার এক সেকেন্ড, আর এর মান আমি কত পেয়েছি, 56 ইন্টু এল আমাকে দিয়ে দিচ্ছি দেখো 65, তাই তো? এবার আমি দেখতে পাচ্ছি 5, 6, 30 লাস্টে শূন্য তো আসবেই, তো এখন দেখো তিনটা অপশানে তোমার শূন্য আছে। তো নেক্সট দেখো আর কি করা যায়। আমি তোমাকে কি বললাম, দেখো 65 আছে, ঠিক আছে? এটাকে তুমি কিভাবে গুণ করবা, 50 + 6 দিয়ে, তাহলেই তোমার হয়ে যাবে 56। তো 5, 6, 5 5 25-এর 5 হাতে থাকলে 2, 5 6 30, 31 32, নিচে শূন্য নামলো, প্লাস 5 6 30-এর শূন্য হাতে থাকলো 3, 6 6 36, 36 আর 3 কত হয়, তাই তো নাকি? 6 5 6 30-এর শূন্য হাতে থাকলো 3, 6 6 36, 36 আর 3 39-এর 9 হাতে থাকলো 3, দেখো 9 5 14 আমার লাস্টে এই দুটো সংখ্যা আসবে, দেখো 40 একটাই অপশনে আছে। তার মানে কি এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, বুঝতে পারলো? পুরো সলভ করতে যাবে না, দেখবা কোনখানে তোমার মানে অপশন সেট হয়ে যাচ্ছে, যেখানে করবা স্টপ করে দিয়ে অ্যান্সার করে দেবা, বুঝতে পারলে তো? তো দেখো এই তোমার এই শঙ্কু থেকে সিলিন্ডার থেকে যতগুলো কোশ্চেন এসেছিল কালকে তোমাদের শিফটে, প্রত্যেকটাই আমি তোমায় করে দিলাম, ঠিক আছে? এই কোশ্চেনগুলো একবার প্র্যাকটিস করে নিবা, দেখো নেক্সট শিফট যাদের আছে না কোনো অসুবিধা হবে না, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি 67 মিটার লম্বা ট্রেন 33 মিটার লম্বা একটি টানেলকে 10 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে এখানে তোমার আমাকে বলো যে ডিস্টেন্স কি হবে। আমরা কি জানি, ট্রেন যখন একটা সিঙ্গেল পিসকে পাস করে তখন ট্রেনের যে ডিস্টেন্স সেটাই দৈর্ঘ্য হয়ে যায়, কিন্তু ট্রেন যখন কোনো টানেল, কোনো ব্রিজ, কোনো সুড়ঙ্গকে পার করে তখন টানেলের দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্য এই দুটোকে যখন যোগ করে দিবা সেটা তোমার ডিস্টেন্সকে রিপ্রেজেন্ট করে। আমরা কি জানি ডিস্টেন্স সমান সমান কি, স্পিড ইন্টু টাইম, তাই না? তো ডিস্টেন্স আমি কি বললাম, 67 মিটার, প্লাস টানেলের কত আছে দেখো 33 মিটার লম্বা, সরি 67 মিটার লম্বা ট্রেন, 33 মিটার লম্বা টানেল, মানে 33 হয়ে গেল, ডিস্টেন্স হয়ে গেল। স্পিড আমি জানি না, কিন্তু টাইম আমাকে বলে দিয়েছে 10 সেকেন্ড। তাহলে স্পিড কত হবে দেখো, 7 3 10, 6 3 9 10, 100, 100কে যদি 10 দিয়ে ভাগ করি তো 10, স্পিড আমি হয়ে গেল 10 মিটার পার সেকেন্ড। এবার বলছে যে 65 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। এবার তো এখানে কিন্তু প্ল্যাটফর্ম অতিক্রম করার কথা বলেনি, কি বলে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে, মানে ট্রেন সিঙ্গেল পিসকে পার করছে। আর ট্রেন যখন সিঙ্গেল পিসকে পার করবে তখন ট্রেনের যেটা লেন্থ হয়ে যাবে সেটাই তোমার ডিস্টেন্স হয়ে যাবে। আর ট্রেনের লেন্থ দেখো দিয়ে দিচ্ছে 67 মিটার। তার মানে কি, আমি যদি এখানে আবার যদি লিখি, দেখো ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম, তাই তো? ডিস্টেন্স আমি পেয়ে গেলাম 6.7, সরি 6.7 কেন, 67, 67 সমান সমান স্পিড আমি পেয়ে গেছি 10 ইন্টু আমাকে টাইম বার করতে বলেছে, তো 10 দিয়ে আমি কাটি তাহলে কত হবে, টাইম সমান সমান 6.7 সেকেন্ড। অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? এইটা এই ধরনের কোশ্চেন কালকে তোমার এটা সেকেন্ড শিফটের কোশ্চেন, বুঝতে পারলো তো? একদম এইভাবেই তোমার প্রশ্নটা এসেছিল, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 72 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলমান 200 মিটার লম্বা একটি ট্রেন, এক সেকেন্ড, লম্বা একটি ট্রেন বিপরীত দিক থেকে 54 কিলোমিটার বেগে আসা অন্য একটি ট্রেনকে 12 সেকেন্ডে অতিক্রম করে, দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো আবার সেম কনসেপ্ট, যে ট্রেন যখন একটা সুড়ঙ্গ একটা ট্রেন প্ল্যাটফর্মকে মানে মানে পার করে তখন ডিস্টেন্স কি হয়, ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সুড়ঙ্গ যেটাই থাকবে তার দৈর্ঘ্য যোগ হয়ে যায়। তো আমাকে দেখো এখানে ডিস্টেন্স সমান সমান আমরা কি জানি, স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স আমাকে কি দিচ্ছে দেখো 200 মিটার লম্বা ট্রেন, তো 200 মিটার লম্বা ট্রেন প্লাস আমাকে জিজ্ঞেস করছে দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য, তো আমি এক্স ধরে নিলাম, সমান সমান দেখো বিপরীত দিক থেকে আসছে, এটা বিপরীত দিক থেকে আসছে, আমি তোমাকে কতবার বলেছি রিলেটিভ স্পিড কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তো একজনের কি আছে 72 কিলোমিটার প্রতি ঘন্টা, আর একজনের কত আছে দেখো 54 কিলোমিটার প্রতি ঘন্টা, তো 54। দেখো সবটা তোমার মিটার পার সেকেন্ডে আছে, এটা সেকেন্ডে আছে, তো এটা কিলোমিটার প্রতি ঘন্টাতে আছে, তো এটাকে আমরা কি করব, মিটার প্রতি সেকেন্ডে করব। তার জন্য কি হয় 5/18 দিয়ে গুণ করতে হয়, তো 5/18 দিয়ে আমি গুণ করে দিই। আর ট্রেনটাকে কত সেকেন্ডে পার করে দেবো, 12 সেকেন্ডে একে অপরকে ক্রস করেছে, 12 সেকেন্ড লিখে দাও। তো এটা কত 4 2 6, 7 5 12, 126, তো 18 দিয়ে এটাকে ডিরেক্ট কেটে যাবে তোমার 7 বারে, তাই না? তো 5 12 60, 60 আর 7-এ কত হয় 420, কত হলো 200 প্লাস এক্স সমান সমান কত হলো 420। তাহলে এক্স এর মান কত হবে 220, তাই না? এটাই তোমার কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার এ তোমার কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে তোমরা করে নেবা। এটাও কালকে ফার্স্ট শিফটে এই ধরনের একটা কোশ্চেন এসেছিল। আর রেল কি করছে জানো তো, তুমি ধরো একটা টপিক ওরা চুজ করে নি, যেমন প্রফিট লস, ঠিক আছে, প্রফিট লস আর ডিসকাউন্ট, এটা ধরলে একটাই
টপিক ধরা যায়, আমরা আলাদা পড়ি তাই। এই প্রফিট লস ডিসকাউন্ট থেকে তোমার 3টা থেকে 4টা কোশ্চেন দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এই ট্রেনের অঙ্ক আসছে, এখান থেকে 2টা 3টা কোশ্চেন দিয়ে দিচ্ছে। তারপর তোমার এই অ্যাডভান্স জিজ্ঞেস করছে, অ্যাডভান্স ম্যাথ, সে ধরো মেনসুরেশন থেকে সিলিন্ডার থেকে 2-3টা কোশ্চেন, মানে সিলিন্ডার সংখ্য মিলে 3-4টা কোশ্চেন দিয়ে দিচ্ছে। এবার ওরা কি একে তো সায়েন্স জিজ্ঞেস করছে না, এদিকে এইভাবে তো কোশ্চেন বাড়াতে হবে, মানে তুমি একটা টপিক পড়ো না 3-4 নাম্বার তুমি ফাট করে নিয়ে চলে আসতে পারবা। তাই এই যে কোশ্চেনগুলো করছেন এগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও, তোমাদের নেক্সট শিফটে যাতে পরীক্ষা হবে, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে এক ব্যক্তির এ থেকে বি পর্যন্ত গতিবেগ হলো 33 কিলোমিটার প্রতি ঘন্টা এবং বি থেকে এ পর্যন্ত গতিবেগ হলো 66 কিলোমিটার প্রতি ঘন্টা। বলছে পুরো যাত্রার গড় গতিবেগ কত। দেখো যখন তোমার ডিস্টেন্স সমান থাকে, যেমন এ থেকে বিতে যাচ্ছে আর বি থেকে এতে আসছে, মানে ডিস্টেন্স কি সমান, সেক্ষেত্রে তোমার গড় গতিবেগ বের করার ফর্মুলা কি হয়, 2 ইন্টু গতির গুণ, গতি কত হয় দেখো 33 ইন্টু 66, 2 ইন্টু গতির গুণ বাই গতির যোগ, 33 আর 66 কত হবে 99। ব্যাস, এবার এটা দিয়ে 3 বারে কেটে গেল, এটা দিয়ে কাটলে কত 22 বারে, তো 22 দুগুণ কত 44 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে তোমরা করে নিও, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে নিচের কোন সংখ্যাটি 24 দ্বারা বিভাজ্য। দেখো 24 দ্বারা বিভাজ্য 24কে যদি ভাগ করি কত আসবে, 2 ইন্টু 3 ইন্টু 4, তাই না। এবার আমি দেখো 2 দিয়ে ভাগ করার নিয়ম কি, জোর হতে হবে, তো সবটাই এটা দেখো জোর নাই, তার মানে কি এই অপশনটা তোমার প্রথমেই কেটে গেল। 3 দিয়ে মানে গুণ মানে ভাগ করার নিয়ম কি, টোটাল যেই সংখ্যাগুলো আছে তার যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। আর 4 দিয়ে ভাগ করার নিয়ম কি, লাস্ট দুটো ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। দেখো 78 কি 4 দিয়ে ভাগ যায়, একদমই যায় না, তার মানে কি এটাও হবে না। 90 তোমার 4 দিয়ে ভাগ যায়, এটাও যায় না, তার মানে কি এটাও তোমার হবে না। তো এটা কি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি, ঠিক আছে। এইভাবে তোমরা করে নিতে পারো, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 28 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের বৃত্তকলার ক্ষেত্রফল 112 সেন্টিমিটার স্কোয়ার, ওই বৃত্তের দৈর্ঘ্য কত। দেখো বৃত্তকলা মানে সেক্টরের ক্ষেত্রফল কত হয় জানো, সেক্টরের ক্ষেত্রফল সমান সমান হয়, ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু আর ইন্টু এল। এখানে আর কি ব্যাসার্ধ, এল কি হচ্ছে দৈর্ঘ্য মানে লেন্থ। দেখো বৃত্তকলার ক্ষেত্রফল আমাকে দিচ্ছে 112, 1 2 সমান সমান হাফ ইন্টু আর আমাকে কত দিতে হবে 28 সেমি, তাই না। আর আমাকে এল বার করতে বলেছে, ঠিক আছে। 2 দিয়ে আমি এটা কেটে দিলাম 14 বার, এটা কত হবে 14 8 112, তো এল সমান সমান কত হলো 8 সেন্টিমিটার। অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো এই ফর্মুলাটা তোমরা মনে রেখো, কেমন, কারণ কালকে তোমাদের বৃত্ত থেকে প্রত্যেকটা শিফটে কোশ্চেন এসছে, তাই না। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে দুটো সমকেন্দ্রিক বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 10 সেমি এবং 26 সেমি, বড় বৃত্তের সেই জ্যা এর দৈর্ঘ্য নির্ণয় করুন যা ছোট বৃত্তের স্পর্শক। মানে বলে দেওয়া আছে একটা বৃত্ত আছে, ঠিক আছে, তার ভিতর আরেকটা বৃত্ত আছে। এবার বলছে কি ছোট বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি, বড় বৃত্তের 26, বড় বৃত্তের সেই জ্যায় দৈর্ঘ্য নির্ণয় করে ছোট বৃত্তের স্পর্শক, মানে এই যে জ্যা আছে এটা কি ছোট বৃত্তের স্পর্শক হয়ে যাচ্ছে, ঠিক আছে। বলে ছোট বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি, সমকেন্দ্রিক মানে কি বলতো, সমকেন্দ্রিক মানে দুটো যে এইটা একটা বৃত্ত এটা একটা বৃত্ত, দুটোর কেন্দ্রবিন্দু একটাই থাকবে, সেটাকে আমরা সমকেন্দ্রিক বলি। ছোট বৃত্তের আমাকে ব্যাসার্ধ বলে দিচ্ছে 10, এটা হয়ে গেছে 10, বড় বৃত্তের বলছে 26, তো আমি যদি এখান থেকে এটা যোগ মানে লাগিয়ে দিই তাহলে এটা দেখো এটাও একটা বড় বৃত্তের ব্যাসার্ধ চলে আসছে। দাঁড়াও কালার চেঞ্জ করে করি, দেখো এটা তোমার চলে আসছে কি বড় বৃত্তের ব্যাসার্ধ, এটা দিয়েছে কত 26। এবার আমাকে জিজ্ঞেস করেছে কি এই যে জ্যা আছে এটা আমাকে দৈর্ঘ্য আমাকে বার করতে বলেছে। দেখো এটা কত 10 26, যদি এটাকে আমরা ধরি শুধু এটাকে তাহলে এটা কত আসবে বলতো 24। কি করে আমি জানতে পারলাম 24, ট্রিপলেট। আমি তোমাকে দেখো মনে বলেছিলাম যে রেলওয়ের কিছু কিছু খুব পছন্দের ট্রিপলেট আছে, ওখান থেকেই প্রশ্ন জিজ্ঞেস করে, যেমন 3 4 5, ঠিক আছে, 5 12 13, তারপর হচ্ছে 7 24 25, তারপর হচ্ছে 8 15 17, 9 40 41, আর একটা হচ্ছে 11 60 আর হচ্ছে 61। এটা তোমরা মনে রাখবা হয়ে যাবে। দেখো এইখানে যে দেওয়া আছে দেখো 5 12 13 এরই মাল্টিপল আছে, 5 দুগুণি 10, 13 দুগুণি 26, 12 দুগুণি 24 নিয়ে নিলাম। দেখো এটা যদি 24 হয় তাহলে এই বাকিটা কত হবে, এটাও তোমার 24 হয়ে যাবে, তাই না। এবার 24 24 কত হবে 48 সেন্টিমিটার। অপশন নাম্বার সি, ঠিক আছে। তো ট্রিপলেট তোমরা মনে রাখবা, দেখবো তোমাদের অনেক সহজে অঙ্ক, এই অঙ্ক যদি ট্রিপলেট জানা থাকলে মানে কত তাড়াতাড়ি হয়ে গেল। এবার ট্রিপলেট যদি না জানতাম তাহলে এটাকে আমাকে বেসিক থেকে করতে হতো, সময় লাগতো, এখানেই তো আমাকে সময়টা বাঁচাতে হবে না। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি বৃত্তের দুটি জ্যা এ বি এবং সিডি বৃত্তের বাইরে পি বিন্দুতে মিলিত হচ্ছে। একটা বৃত্ত আছে, ঠিক আছে, এই বৃত্ত দুটো জ্যা, একটা হচ্ছে এ বি, ঠিক আছে, এটাকে আমি ধরলাম এ, এটাকে ধরলাম বি, আর হচ্ছে এবং সিডি, এটা আমি ধরলাম সিডি, একটা বিন্দুতে মিলিত হচ্ছে, সেই বিন্দুটা কি পি বিন্দু, এখানে মিলিত হচ্ছে।
এটা ধরে নিলাম আমি সি, এটা আমি ধরে নিলাম ডি। ঠিক আছে, এবার আমাকে বলেছে যে যদি এ পি সমান সমান 15 হয়, মানে এটা যদি এ হয়, এই টোটালটা আমাকে বলে দিয়েছে 15। ঠিক আছে, আর বলেছে কি এ বি 9, যদি এটা 9 হয় তাহলে টোটাল যদি 15 হয় তো বিপি কত হবে, এটা 6 হয়ে যাবে, তাই না? এবার দেখো সিপি আমাকে বলেছে 10, মানে এখান থেকে টোটালটা আমাকে বলে দিয়েছে 10। আমাকে জিজ্ঞাসা করে সিডি এর দৈর্ঘ্য, আমাকে এটার দৈর্ঘ্য বার করতে বলেছে। ঠিক আছে, তো দেখো এই যখন এরকম অঙ্ক দিবে না যে একটা বৃত্ত আছে, দুটো জ্যা একটা জায়গায় মিলিত হচ্ছে, সেই জায়গাটায় তুমি কি করবা, সবার প্রথমে দেখো এইটাকে কমন ধরবা। ঠিক আছে, পি এর সাথে প্রথমে বি গুণ করবা, তারপর পি এর সাথে তুমি এ গুণ করবা। পি বি কত আছে 6, মানে এটা আমি যদি এফ লিখি পি বি ইন্টু পি এ। ঠিক আছে, পি এ সমান সমান, আবার দেখো পি সি ইন্টু পিডি। ঠিক আছে, তো পি সি ইন্টু পিডি। এবার দেখো পি বি আমাকে কত দিয়েছে, এই পি থেকে বি আমাকে দেখো দিয়েছে 6, এখানে 6 লিখে দাও, ইন্টু পি এ দেখো কত দিয়েছে 15, এখানে 15 লিখে দাও, সমান সমান পি সি আমাকে দেখো কত দিয়েছে, পি আর সি এখান থেকে টোটালটা ডিস্টেন্স কত দিয়েছে 10, ইন্টু পিডি আমাকে বার করতে বলছে, এক্স বার করতে বলছে, আমি ধরে নিলাম এক্স। এবার কাটো দেখো, যদি এটা আমি কাটি 5 বারে এটা চলে গেল 5 দুগুণী 10, সরি 5 3 15, 5 দুগুণী 10, 2 বারে এটা চলে গেল 3 বার। তো এক্স এর মান কত পেলাম আমি 9, তাই তো? তো এক্স এর মান মানে এইটার মান আমি পেয়ে গেছি 9, আর টোটালটা আমাকে বলেছে 10, তাহলে এটা কত হবে 1 হয়ে যাবে। এবার আমাকে জিজ্ঞেস করে সিডি এর দৈর্ঘ্য, তো সিডি দৈর্ঘ্য কত পেলাম 1 সেন্টিমিটার, অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তোমাকে কি বললাম দেখো, যখন তোমাকে এইরকম আনসার দিবে যে একটা বৃত্ত আছে, তার মধ্যে দুটো যায় একটা জায়গায় গিয়ে মিলিত হচ্ছে, এটা ধরো এ পি সি ডি আর এখানে পি মিলছে, সবার প্রথমে তুমি পি এর সাথে এ কে গুণ করবা, তারপর পি এর সাথে বি কে গুণ করবা, পি ইন্টু এ আবার হচ্ছে পি ইন্টু বি। ঠিক আছে, সেটা সমান সমান কি হবে পি ইন্টু সি ইন্টু পি ইন্টু ডি, পি ইন্টু সি ইন্টু পি ইন্টু ডি। ঠিক আছে, এইভাবে করবা, তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। কেমন, এই জিনিসটা তোমরা মনে রাখবা। আরেকটা তোমাদের প্রশ্ন আছে, যেমন দেখো কি দিবে বলতো, একটা মানে জ্যা আছে, সরি বৃত্ত আছে, বলবে কি বৃত্তের দুটো জ্যা একে অপরকে প্রতিচ্ছেদ করে, মানে এই ধরো একটা জ্যা আর এই হচ্ছে একটা জ্যা প্রতিচ্ছেদ করছে, এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি, এটাকে ধরলাম সি, এটাকে ধরলাম ডি, আর যেখানে প্রতিচ্ছেদ করছে সেখানে কি হয়ে যাচ্ছে ও বিন্দুতে প্রতিচ্ছেদ করছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তুমি কি করবে দেখো, এ ও ইন্টু ও সি, এ ও ইন্টু ও সি সমান সমান কি হবে ডি, এটা কত বি, বিও ইন্টু বিডি। ঠিক আছে, বিও ইন্টু বিডি, সরি বিও ইন্টু ওডি, তাই না, বিও ইন্টু ওডি। বুঝতে পারলো তো? প্রথমে এই দুটার গুণ করবে, তারপর এই দুটার গুণ করবে দিয়ে এক সাইডে লিখবে, তারপর এই দুটার গুণ করবে আর এই দুটার গুণ করবে দিয়ে এক সাইডে লিখবে। ঠিক আছে, এই কোশ্চেনটাও তোমাদের আসতে পারে। কেমন, যে বৃত্তে এটার কোশ্চেন কি হবে, যে একটা বৃত্ত আছে তার মধ্যে দুটো জ্যা একে অপরকে প্রতিচ্ছেদ করছে, আর যে বিন্দুতে প্রতিচ্ছেদ হচ্ছে সেই বিন্দুটাকে আমি ধরে নিচ্ছি ও। ঠিক আছে, এই তিনটা ধরনের প্রশ্ন তোমাদের খুব আসছে, তোমরা প্র্যাকটিস করে দিও। কেমন, চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে 9,900 টাকা এ বি সি এর মধ্যে তিনজনের মধ্যে ভাগ করে দিল, যদি এ এবং সি এর অনুপাত 4:18 হয়। তো এ আছে, বি আছে আর সি আছে, তাই না? বলছে এ আর সি এর অনুপাত 4:18, আর তোমাকে কি জিজ্ঞাসা করছে বি এর অংশ এ এবং সি এর মোট অংশের 50%। 4:18 কত 22, এর 50% কত হবে 11। এবার বলেছে বি এর অংশ কত, দেখো 4 + 11 কত হয় 15, 15 আর 18 কত হচ্ছে 23, 15 18 সরি 33, তাই না? তো 33 সমান সমান হচ্ছে আমাকে দিয়ে দিয়েছে 9,900 টাকা। একবার যদি কাটি 300 টাকা। এবার আমাকে বলছে বি এর অংশ কত, বি এর কত আছে দেখো 11, এর সাথে 11 গুণ করে দাও, কত হবে 3 3 0 0, অপশন নাম্বার ডি তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এইভাবে তোমরা করে নিও। কেমন, চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে যদি এক্স এবং ওয়াই এবং জেড এদের অনুপাত দিচ্ছে 58:29:13, এদের অর্থ বিনিয়োগ করেছে, বছর শেষে যদি 60,000 টাকা লাভ হয় তবে ওয়াই আর জে লাভ্যাংশের পার্থক্য কত, এটাও তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবা। ঠিক আছে, অপশনটা কারণ সেম যেটা আগেভাবে করলাম সেম ভাবে এটাই করতে হবে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে দুইজন প্রার্থীর মধ্যে হওয়া একটি নির্বাচনে 70% নিবন্ধিত ভোটার ভোট দিয়েছেন। ঠিক আছে, আমি ধরলাম টোটাল ভোট যে ছিল এক্স, তার মধ্যে 70% ভোটার ভোট দিয়েছে। ঠিক আছে, তারপর বলছে প্রদত্ত ভোটের 10% বাতিল বলে গণ্য হয়েছে, এই যে টোটাল ভোট দিয়েছে এর 10% বাতিল হয়েছে, তার মানে ভোট পড়েছে কত, এই টোটাল ভোটের 90%, তাই তো 90%। তারপর বলছে জয়ী প্রার্থী বৈধ ভোটের 60% ভোট পেয়েছে এবং 1260 ভোটের ব্যবধানে জয়লাভ করেছে। দেখো যে জয়ী হয়েছে
সে 60% ভোট পেয়েছে। তার মানে যে হেরেছে সে কত পেয়েছে? 40% ভোট। কারণ টোটাল ভোট যে কাউন্ট হবে সেটা 100%-এ না কাউন্ট হবে। মানে এটা এখন যেটা আছে এইটাই হচ্ছে এখন 100%। এই 100% 60% পেয়েছে জয়ী, তার মানে যে হেরেছে সে 40% পেয়েছে। তো তাদের মধ্যে গ্যাপ কত আছে? 20%-এর গ্যাপ আছে, তাই না? এই 20%-এর ভ্যালু তোমাকে দিয়ে দিয়েছে 1260। তাহলে এই যে টোটাল যে মানে ভোট সংখ্যা আছে সেটা যদি 20% আমি নিই, সেটার ভ্যালু আমাকে দিয়ে দিচ্ছে 1260। ব্যাস, এবার কাটাকুটি করে দিলে অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো এই একটা শূন্য, এই একটা শূন্য দিয়ে আমি এটা কেটে দিলাম, পুরো শূন্য কেটে দিলাম। এবার দেখো আর কি কাটা যাবে, এই শূন্য দিয়ে এই শূন্য কেটে দিলাম। 9 দুগুণি 18, 18 সাথে 126, তাহলে এটা 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 দিয়ে পুরোটা কেটে গেল। তো পড়ে থাকলো কত? x সমান সমান একের পর 4টা শূন্য, তাই না? 10,000 টাকা। অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে তোমরা করে নিও। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে রাম এবং শ্যাম একটি ব্যবসা শুরু করে। রাম শ্যামের চেয়ে 20,000 টাকা বেশি বিনিয়োগ করে 3 মাসের জন্য এবং শ্যাম 6 মাসের জন্য টাকা বিনিয়োগ করে। বলছে মোট লভ্যাংশ 5,000 থেকে রামের অংশ শ্যামের চেয়ে 1,000 টাকা বেশি। তা রামের বিনিয়োগ করা মূলধন কত? দেখো কি বলতে চাইছে, রাম প্লাস শ্যাম যে আছে এদের যে লাভ আছে কত? 5,000 টাকা প্রশ্নে দিয়েছে। আর বলছে রাম যে আছে এই শ্যামের থেকে 1,000 টাকা বেশি পেয়েছে। ঠিক আছে, তো এবার রাম আর শ্যাম যদি আমাকে বার করতে হয় তাহলে এটাকে আমাকে সলভ করতে হবে। কিন্তু এটা সলভ করার একটা নিয়ম কি জানো তোমরা? হয়তো অনেকেই জানো। যদি রাম বার করতে হয়, প্রথমটা যদি বার করতে হয় কি করবো? দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, 5 আর 1 6, 6কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত? 3,000 আসবে। ঠিক আছে, আর শ্যাম যদি বার করতে হয় মানে দ্বিতীয়টা যদি বার করতে হয় কি করবা? দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, 5 থেকে 1 গেল কত? 4,000, 4,000কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত হবে? 2,000। তো দেখো দুজনের কোশ্চেনের অংশ স্যাটিসফাই করছে, দুজনের লাভ্যাংশ হচ্ছে 5,000, রাম শ্যামের থেকে 1,000 টাকা বেশি পেয়েছে। ঠিক আছে, এবার দেখো আমরা কি জানি? প্রফিট সমান সমান আমরা কি জানি? ইনভেস্ট ইন্টু টাইম, তাই না? তো এদের প্রফিটের রেশিও তুমি দেখো যদি কেটে দিই কত? 2:3 আসছে, তাই না? যে আমি প্রফিট রাম আর শ্যামের যদি প্রফিট বার করি 3:2 আসছে। টাইম যদি আমি বলি, দেখো টাইম রাম করেছে 3 মাসের জন্য, এটা হচ্ছে প্রফিটের রেশিও। রাম করেছে 3 মাসের জন্য, শ্যাম করেছে 6 মাসের জন্য। এবার ধরো আমাকে যদি ইনভেস্ট বার করতে হয় তাহলে কি টাইমটা এদিকে এসে ভাগ হয়ে যাবে। তার মানে যদি আমাকে ইনভেস্ট বার করতে হয় তাহলে এটাকে আমি এটা দিয়ে ভাগ করবো। তো 3কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 1 রামের। এটা কত হবে? 1/3, 1/3। তো এটাকে যদি আমি মানে সরল ফর্মের রূপে যদি পরিবর্তন করতে হয় কি হবে? এটাকে এর সাথে গুণ করে দিতে হবে। 3 1 3:1, এটা কি হলো? তাদের ইনভেস্টের রেশিও হয়ে গেল। ঠিক আছে, এবার আমাকে বলেছে যে রাম শ্যামের চেয়ে 20,000 টাকা বেশি বিনিয়োগ করে। দেখো তো ইনভেস্টে রাম শ্যামের থেকে কত টাকা বেশি বিনিয়োগ করছে? 2 রেশিও বেশি বিনিয়োগ করছে। এই 2 রেশিওর মান আমাকে প্রশ্ন দিয়েছে 20,000। 20,000, তাহলে 1 রেশিওর মান কত হবে? 10,000। এবার আমাকে জিজ্ঞেস করেছে যে রামের বিনিয়োগ করা মূলধন কত? রাম কত মানে ইনভেস্ট করেছিল? 3 রেশিও ইনভেস্ট করেছিল। 1 রেশিওর মান যদি তোমার 10,000 হয় তাহলে 3 রেশিওর মান কত হবে? 30,000 টাকা। অপশন নাম্বার ডি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, তাই না? তো এইভাবে তোমরা করে নেবা। একটু জাস্ট ল্যাঙ্গুয়েজ বেসড আছে, বাকি কোনো রকম সমস্যা নেই, খুব সহজেই অঙ্কটা হয়ে যাবে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যদি 121-এর পাওয়ার 0.50, এটা হচ্ছে এক্স এর মান আর এটা হচ্ছে ওয়াই এর মান। ঠিক আছে, তারপর যদি এক্স এর পাওয়ার জেড, ওয়াই এর পাওয়ার 4 হয় তবে জেড এর মান কোনটির কাছাকাছি আসবে? ঠিক আছে, তো আমাকে এক্স এর মান কত দিয়ে দিয়েছে? এক্স সমান সমান দিয়ে দিয়েছে 121 এর পাওয়ার দিয়ে দিয়েছে আমাকে 0.50, তাই তো? আর ওয়াই এর মান আমাকে এটা দিয়ে দিয়েছে। এবার দেখো এক্স জেড এটার মান যদি আমি বলি, এক্স এর মানটা আমি রেখে দিই কত? 121, তার পাওয়ার কত দিয়েছে? 0.50, আর এটার মান আমাকে দেওয়া আছে উপরে জেড, তাই তো? আর ওয়াই এর মান কত আছে? ওয়াই এর মান আছে দেখো 121-এর পাওয়ার 0.75, ঠিক আছে? তার পাওয়ার আমাকে দিয়ে দিচ্ছে 4। তো সবার প্রথমে কি এই পাওয়ারে গুণ হয়ে যাবে। তো উপরে কত আসছে দেখো 0.50 জেড সমান সমান এটার সাথে গুণ করি কত হচ্ছে? 0.75 ইন্টু 4। আমি বেসকে ছেড়ে দেবো, কেন বলো তো? কারণ বেস হচ্ছে সমান। যখন সমান হয়ে যায় মানে এক সমান থাকে তখন পাওয়ার যেটা আছে সেটা কি একে অপরের সমান হয়ে যায় যখন বেস সমান থাকে। এবার দেখো এখান থেকে জেড বের করা খুবই মানে সহজ হয়ে যাবে। দেখো এই দশমিক উঠে যাবে কারণ দুটোর পরেই আছে। 25 দিয়ে আমি যদি কাটি, 25 2 50, 25 3 75, 2 দিয়ে আমি যদি কাটি 2 2 4, তো জেড এর মান কত পেলাম? 6, তাই না? অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে তোমরা করে নেবা। মনে রাখবা সবসময় যখন পাওয়ার থাকে না, পাওয়ারের উপর পাওয়ার থাকে সেটা সবসময় গুণ হয়ে যায়। ঠিক আছে, প্রথম পয়েন্ট কি বললাম? পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে দুটো পাওয়ার গুণ হয়ে যায়। আর যখন বেস সমান থাকে, দুজন সমান সমান দেওয়া আছে, এবার দুই সাইডের বেস সমান আছে, তখন কি হয়? পাওয়ারও একে অপরের সমান হয়ে যাবে, যেটা আমি এখানে করলাম। ঠিক আছে, তো এইভাবে তোমরা করে নিও। চলো নেক্সট কোশ্চেন দেখো।
বলছে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 4 এবং 20। যদি একটি সংখ্যা 16 হয় তবে অন্য সংখ্যাটি কত? এটা তোমরা প্রত্যেকেই জানো, ফর্মুলা কি হয়? লসাগু এলসিএম ইন্টু এইচসিএফ, লসাগু ইন্টু গসাগু, এটা সমান সমান কি হয়? প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা, এটা তোমরা প্রত্যেকেই জানি। এলসিএম কত দিয়েছে দেখো, এলসিএম দিয়েছে 240, ঠিক আছে। এইচসিএফ আমাকে দিয়েছে 4, প্রথম সংখ্যা আমাকে দিয়েছে, একটা সংখ্যা দিয়ে দিয়েছে 16, একটা সংখ্যা আমাকে বার করতে হবে। 4 বার এটা গেল 4 বার, 4 বার এটা চলে যাবে 60 বার, তাহলে এক্স এর মান কত হয়ে গেল আমার? 60, তাই না? অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এই ফর্মুলাটা তোমরা প্রত্যেকেই জানো, এই ফর্মুলা যদি না জানো তো একটু সমস্যা হবে, তাই এই ফর্মুলা তোমরা জেনেই নাও। যারা জানো না তারা, যারা জানো তাদের জন্য খুবই ভালো, যারা জানো না এটাই হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে রানু এবং ভানু একটি কাজ 10 দিন এবং 15 দিনে শেষ করতে পারে। রানু আছে, সে একটা কাজ 10 দিনে করতে পারছে, ভানু আছে, সে একটা কাজ 15 দিনে করতে পারছে। তো টোটাল ওয়ার্ক কত হলো? দুটোর এলসিএম, তো এই দুটোর এলসিএম কত হবে? 30। তার মানে রানু 30টা কাজ 10 দিনে করছে, তাহলে রানুর এফিসিয়েন্সি কত হবে? 3। ভানু 30টা কাজ 15 দিনে করছে, তাহলে এটার এফিসিয়েন্সি কত হবে? 2। বলছে তারা একসাথে 3 দিন, সরি, তারা একসাথে কাজ করলো, 3 দিন পর ভানু চলে গেল। 3 দিন তো এরা একসাথে কাজ করেছে না, তো এরা একদিনে রানু 3 এফিসিয়েন্সিতে কাজ করছে, ভানু 2 এফিসিয়েন্সি, মানে একদিনে টোটাল কাজ কত কাজ হচ্ছে? 5 এফিসিয়েন্সিতে কাজ হচ্ছে। আর এরা 3 দিন একসাথে কাজ করে নিয়েছে, মানে কি এরা অলরেডি 15খানা কাজ করে দিয়েছে। টোটাল কাজ ছিল আমার 30, তার মধ্যে যদি 15খানা কাজ হয়ে গিয়ে থাকে তাহলে বাকি আছে কতটা? 15টা কাজ বাকি আছে। বলছে বাকি কাজ রানু কতদিনে শেষ করবে। দেখো রানু একদিনে 3খানা কাজ করে, তাহলে 15টা যদি কাজ করে তাহলে কতদিনে লাগবে? একদিনে 3টা করছে, তাহলে 15 দিন করতে, মানে 15টা কাজ করতে 5 দিন সময় লাগবে, তাই না? অপশন নাম্বার কি ব্যাপার, বাকি কাজ রানু কতদিনে শেষ করবে? বাকি কাজ রানু 5 দিনে শেষ হবে, বুঝলে তো? অপশন এখানে ভুল আছে আমার মনে হচ্ছে, অপশন তোমার 5 তোমার কারেক্ট অ্যান্সার হবে, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে এ একটি রেল লাইন 8 দিনে তৈরি করতে পারে, বি একই কাজ 24 দিনে করতে পারে। এ হচ্ছে একটা রেল লাইন যেটা আছে 8 দিনে করতে পারছে, বি সেই একই কাজ 24 দিনে করতে পারছে। যে টোটাল ওয়ার্ক আমি ধরে নিই, এই দুটো এলসিএম কত হবে? 24, মানে এই 24খানা কাজ এ হচ্ছে 8 দিনে করছে, মানে এর এফিসিয়েন্সি কত? 3। বি এর এফিসিয়েন্সি কত হবে? 1। বলছে সি এর সাহায্যে তারা কাজটি 3 দিনে শেষ করতে পারে। এবার এ প্লাস বি প্লাস সি, এরা 3জন মিলে এই 24টা কাজ কত দিনে শেষ করছে? 3 দিনে শেষ করছে। তার মানে এফিসিয়েন্সি কত হবে? 3 দিয়ে 24কে ভাগ দিই, তাহলে কত হবে? 8 এফিসিয়েন্সিতে কাজ হচ্ছে। এর মধ্যে দেখো এ আর বি এরা কত? অলরেডি 3 আর 1 4 কাজ, মানে 4 এফিসিয়েন্সিতে কাজ করছে। টোটাল এফিসিয়েন্সি আমার 8, তাহলে সি এর এফিসিয়েন্সি কত হবে? 4কে এদিকে নিয়ে চলে যাও, তো সি এর এফিসিয়েন্সি কত হবে? 3 এফিসিয়েন্সিতে সিও কাজ করছে, সরি 4 এফিসিয়েন্সিতে সি কাজ করছে। এবার বলছে সি একা কাজটি কতদিনে শেষ করবে। সি যদি মানে একটা কাজ করতে, সরি একদিনে যদি 4খানা কাজ করে তাহলে 24টা কাজ করতে কতদিন সময় লাগবে? 4 দিয়ে ভাগ করে দাও, কত? 6 দিন সময় লাগবে, তাই না? অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এইভাবে তোমরা করে নিও। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একজন ব্যবসায়ী দাবি করেন যে তিনি আটা 58% লাভে বিক্রি করেছেন, কিন্তু ওজনে তিনি কারচুপি করেন, যা লেখা আছে তার থেকে 8% কম ওজন ব্যবহার করেন। তাহলে ব্যবসায়ীর মোট লাভ শতাংশ কত? দেখো একটা কি হয়? সিপি, একটা হয় এসপি। বলছে সে 58% লাভে বিক্রি করছে। 58% লাভে মানে কি? 100% তো তার মানে হচ্ছে মেন রেশিও, সে কিনেছে, আর বিক্রি করছে 58% লাভে, মানে কত? বিক্রি করছে 158 টাকায়, তো এটাকে আমি পার্সেন্টেজ হিসাবে ধরছি। বলছে কিন্তু ওজনে কারচুপি করে, যা লেখা আছে তার থেকে 8% কম ব্যবহার করে, মানে কি? তার দেওয়া উচিত তো 100%, তাই না? কিন্তু সে দিচ্ছে কত? 8% কম দিচ্ছে, মানে সে 92 এ সে কিনে এনেছে, বুঝতে পারলে তো? আর বিক্রি করছে 58-এ। তার মানে কি এই যে 92 আছে, এটা তার কি সিপি হয়ে গেল, এটা তার এসপি হয়ে গেল, বুঝতে পারলে তো? বলছে 58% আমি লাভ করি, ঠিক আছে, তো 100-100 জায়গায় সে 158 বিক্রি করছে, কিন্তু সে ওজনেও ঘাপলা করছে, মানে 100 তার দেওয়ার কথা কিন্তু দিচ্ছে সে কত? 92, তো এটা তার কি সিপি হয়ে যাচ্ছে। তো এই 92 এই 58 থেকে কত বেশি? দেখো 8 থেকে 2 গেল 6, 15 থেকে 9 গেল 6, এবার কার থেকে বেশি এটা কম করছে? 92 দিয়ে এটা করছে, মানে 92 থেকেই বিক্রি করছে ইন্টু 100, ব্যাস। এবার কাটাকাটি করলে তোমার অ্যান্সার চলে আসবে। তো এবার কাটাকাটি করো, দেখো যদি আমি কাটি এটা 4 বারে কাটবো 23 বার, ঠিক আছে, 4 23-এ 92, 4 25-এ 100। তো এটা যদি আমি করি 25 6-এ 150 শূন্য, সাথে থাকলো 15, 25 6-এ 150, 150 আর 15-তে 165, 165কে তোমার 23 দিয়ে ভাগ করলে অ্যান্সার বেরিয়ে যাবে। তো দেখো 23 যদি আমি 7 দিয়ে করি, 7 3-এ 21, 7 2 14, 8 বারে যাবে না, 7 দিয়ে তো যাবেই, ঠিক আছে। 7 1-কে তার এখানে কালার চেঞ্জ করে করি তাহলে বুঝতে পারবে।
7 বারে যদি করি 7 3 21 1 হাতে থাকলো 2, 7 2 14 15 16, মানে 165 এখানে থাকলো কত 4 4 0। এবার এটাকে আমি যদি করি 23 2 46, বেশি হয়ে যাচ্ছে, 23 1 23, ঠিক আছে। এবার সঙ্গে সঙ্গে 71% মারতে যাবো না, কিন্তু অ্যান্সার একদম ভুলে তোমার এই পুরো পরিশ্রম বেকার চলে যাবে। আরও কাটো, 23 যদি আমি ভাগ দিই কত, 10 থেকে 3 গেল 7, এখানে 1 চলে এলো, এটা হয়ে গেল আমার 3, 4 থেকে 3 গেল 1, দশমিক নিয়ে একটা শূন্য নিলাম, সরি এখানে একটা দশমিক নিয়ে একটা শূন্য নিলাম। এবার দেখো এটা 23 বারে যদি কাটি, 7 বারে তো 161 হয়, তাহলে 8 বারে যাবে নিশ্চয়ই, এটা 71.8 হয়ে যাবে। এবার 71.8 যদি হয়, তুমি কখনো 71% অ্যান্সার মারবে না, সবসময় অ্যান্সার করবা তোমার 72%, ঠিক আছে। যেহেতু এটা 72 এর একদম কাছাকাছি আছে, তাই না। 72 যদি না থাকতো, ইনকেস ধরো 72% না থাকতো, তখন হয়তো আমি 71% মারতাম, কারণ 71-এর কাছাকাছি হতো, বুঝতে পারলে তো ব্যাপারটা এরকমই। তো সঠিক অ্যান্সার কি তোমার 72%, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একজন অসাধু দোকানদার দাবি করেন যে 20 টাকা কেজি দরে পণ্য সে বিক্রি করছে, যার ক্রয় মূল্য 25 টাকা, ঠিক আছে, কিন্তু ভুল ওজনের ব্যবহার করে 1 কেজির জায়গায় 750 গ্রাম দেয়, তার মোট শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত। এই কোশ্চেনটা তুমি আমাকে কমেন্ট সেকশনে অ্যান্সার জানাবা, ঠিক আছে, কারণ সেম অঙ্ক আগেরটা যেভাবে করলাম এটাও সেভাবে করতে হবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। 8 7 6 5 9, 8 7 6 5 9, এখানে একটা সংখ্যা কিছু লাগবে, 2:1, 2 1, 11 দিয়ে বিভাজ্য। 11 দিয়ে বিভাজ্যের নিয়ম কি, যে অল্টারনেট সংখ্যার যোগফল, 8 6 14, 14 আর 9 23, 23 আর 2 25, ঠিক আছে। এবার উপরে অল্টারনেট সংখ্যার যোগ, 7 5 12, 12 এখানে আমি ধরে নিলাম এক্স, 12 প্লাস এক্স প্লাস 1, মানে এখানে কত এলো, এটা এলো 13 প্লাস এক্স। এবার দেখো এটা কি করতে হবে, এই দুটোর যে বিয়োগফল, হয় তোমাকে 0 হতে হবে, নয় তোমার 11-র মাল্টিপল হতে হবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা কেস হতে হবে। আচ্ছা ধরো যদি আমি এখানে 0 করতে চাই, তাহলে এখানে কি আমাকে কত লাগবে, 12 লাগবে, কিন্তু অপশানে দেখো 12 তো নেই, তাই না। তাই এটাকে আমি 11-র মাল্টিপল করি, যদি 11-র মাল্টিপল করি তাহলে এর সাথে এক্স এর সাথে আমি এক্স এর জায়গায় 1 রাখি, তাহলে দেখো 13 আর 1 14, 25 থেকে 14 বাদ দিলে 11, এটা 11-র মাল্টিপল। তার মানে কি সব থেকে শূন্য, মানে ন্যূনতম সংখ্যা আমি কত রাখবো, 1 রাখবো, অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তো এরকম ধরনের তোমার 11-র মাল্টিপল, 24-এর মাল্টিপল এগুলো আসছে, এগুলো তোমরা একটু ভালো করে দেখে নিও। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে এক্স হলো এর সমানুপাতিক, এ স্কোয়ারের সমানুপাতিক, এবং এ হলো ওয়াই এর ব্যস্তানুপাতিক। কি বলছে, এক্স যে আছে সেটা এ এর সমানুপাতিক, এ স্কোয়ারের সমানুপাতিক, আর এ যে আছে এটা কি তোমার ওয়াই এর ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে কি, নিচে ওয়াই লিখতে হবে, ঠিক আছে। এবার দেখো এই দুটো যদি আমরা মার্চ করে দিই, ঠিক আছে, এই দুটোকে যদি মার্চ করে দিই, তাহলে এক্স, এক্স এর কি দেওয়া আছে, এ স্কোয়ার, আর এখানে কি দেওয়া আছে, এ দেওয়া আছে, মানে ওয়াই এর কি ব্যস্তানুপাত, ঠিক আছে। তো এই দুটোকে যদি আমি মার্চ করি তাহলে দেখো কি আসবে, আমরা এরকম লিখতে পারি, যদি এ এর জায়গায় আমরা, এই যে এ আছে এখানেও এ আছে, তো এর এই এর জায়গায় 1/y লিখতে পারি, মানে এটা লিখতে পারি এক্স সমানুপাতি 1/y, যেহেতু এখানে এ স্কোয়ার আছে তো এই দুটোকে আমি স্কোয়ার করে দিই, তো কত আসবে, এই 1/y এর স্কোয়ার, ঠিক আছে, এটা আমরা করতে পারি। এবার দেখো এটা মার্চ করার পরে এলো, বুঝতে পারলো, আর 1/y কেন লিখলাম, কারণ দুটো জায়গাতেই তোমার ওয়াই এ আছে, তো এ এর মান আমি এটাকে ধরে নিচ্ছি 1/y, তো সেখানে আমি লিখে দিচ্ছি। এবার দেখো এই যে সমানুপাতিক চিহ্ন আছে, এটা সরানোর জন্য কি করতে হয়, একটা কনস্ট্যান্ট মান নিতে হয়, তো আমি নিলাম এক্স সমান সমান কে 1/y এর স্কোয়ার। তখন আমাকে কে যদি বার করতে হয় তাহলে ওয়াই স্কোয়ার কে দিকে সে গুণ হয়ে যাবে, তাহলে কে এর মান এখানে কত পাবো আমি, কে সমান সমান এক্স ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এইটুকুটা। এবার দেখো কি বলেছে, যদি ওয়াই সমান সমান 6 হলে এক্স হচ্ছে 97, তো সাধারণত কে এর মান বের করে নিই, কে সমান সমান কত, এক্স আমাকে বলে দিচ্ছে 97, ওয়াই আমাকে বলে দিচ্ছে 6, তো 6 স্কোয়ার কি হবে 36 হয়ে যাবে, এটা কি কে এর মান পেয়ে গেলাম। এবার জিজ্ঞেস করছে তবে ওয়াই সমান সমান 2 হলে এক্স এর মান কত, এখানে কে এর মানটা রেখে দাও, মানে আমি এই ফর্মুলাতেই ফেলছি, ঠিক আছে। কে এর মান কত আছে, 97 ইন্টু 36 সমান সমান কি বলেছে, যদি ওয়াই সমান সমান 2 হয় তাহলে এক্স এর মান, আমাকে এক্স বার করতে বলেছে, ওয়াই এর কি হবে স্কোয়ার আছে, তো স্কোয়ার কত হয় 2 ইন্টু 2, তাই তো, এবার 2 2 4 দিয়ে 9 কেটে দাও, 36 কেটে দাও, 9 যাবে, তো এক্স এর মান কত হবে, 7 নং 63 3 হাতে থাকলো 6, 9 9 81 6 87, মানে 773 তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, অপশন নাম্বার বি তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে, এইভাবে তোমরা করে নিও, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো। তোমরা যদি বুঝতে না পারো না, তুমি আমাকে টাইম লাইন যে টাইমটা আছে, মানে কমেন্ট সেকশনে এই যে সময়টা আছে কিনা, কমেন্ট সেকশনে সেই টাইমটা পিন করে দিও, ঠিক আছে। নেক্সট যখন আমি এই অঙ্কগুলো করাবো তোমাকে আবার ভালো করে বুঝিয়ে দেবো, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যে এক্স ওয়াই এর সাথে সরাসরি সমানুপাতিক, মানে এক্স যে আছে ওয়াই এর সাথে সরাসরি সমানুপাতিক,
তার মানে কি, আমি কি বললাম, যদি এক্স থাকে সমানুপাতিক চিহ্ন ছড়ানোর জন্য কি একটা কনস্ট্যান্ট মান নিতে, আমি নিলাম কে ইন্টু ওয়াই। এবার আমাকে বলছে যখন ওয়াই সমান সমান 8 তখন এক্স সমান সমান 32, মানে এটা যদি লিখে দিই এক্স সমান সমান 32 কখন, যখন ওয়াই সমান সমান 8, তাহলে কে এর মান কত হবে, কে সমান সমান আমি পেয়ে গেলাম 4, তাই না? এবার আমাকে বলছে যদি ওয়াই সমান সমান 25 হয় তবে এক্স এর মান কত হবে, আবার তুমি লিখে দাও। এক্স এর মান আমাকে বার করতে বলেছে, তাই না? কে আমি পেয়ে গেছি 4, আর ওয়াই আমাকে বলে দিয়েছে 25, তাহলে এক্স এর মান কত হবে, 25 4 100। অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার। কেমন, এভাবে তোমরা করে নিও। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে নিচের মধ্যমান নির্ণয় করো। মধ্যমান নির্ণয় করা আমি তোমাদের কতবার বলেছি, যতগুলো সংখ্যা থাকবে আগে গুণ কত আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, মানে 15টা সংখ্যা যদি ডাটা দেওয়া থাকে, যখন আমি কি বললাম মধ্যমা বের করার জন্য ডাটার সংখ্যা যদি বিজোড় হয়, 15 কি একটা বিজোড় সংখ্যা, তাহলে তুমি কি করবা, বিজোড়ের সাথে তুমি 1 যোগ করবা, সেটাকে 2 দিয়ে ভাগ করবা, যেই সংখ্যাটা আসবে 8, মানে এই অষ্টম সংখ্যাটা তোমার মিডিয়ান হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু অষ্টম সংখ্যা মিডিয়াম ডিরেক্ট এইভাবে হবে না, তোমাকে প্রথমে ডাটাগুলো যেটা আছে না সেটাকে তোমার কীভাবে লিখতে হবে, ছোট থেকে বড় হিসাবে লিখতে হবে। কিন্তু তার আগে আমি একটা জিনিস দেখো, তুমি দেখো মানে ডাটাতে কোথাও তোমার পয়েন্ট দেওয়া নেই, তার মানে কি এটা তোমার অপশন বাদ হয়ে যাবে, এটা তোমার অপশন বাদ হয়ে যাবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা আনসার হবে। এবার দেখো তুমি একটু ভালো করে নোটিস করে দেখো, দেখো কোথাও তোমার 54 দেওয়া নেই, তাই না, শুধু 53 দেওয়া আছে, তার মানে কি এটা অপশন তোমার কেটে গেল। এইভাবে তুমি করে তোমার 50 তো তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আর যদি চেক করতে চাও তাহলে দেখো ছোট থেকে বড় যদি সাজায় তো সবার প্রথমে দেখো কি আছে 12, তাই না, 12, তারপরে আবার কোথায় দেখো এখানেও 12 আছে, দুটো 12 আছে, তারপরে দেখো আর কি আছে 21, এখানে একটা 21 আছে, আর কোথাও আছে আর 21 নাই, একটা 21 আছে, তারপরে দেখো কি আছে আর 23, একবার দুইবার তিনবার, 23 23 23 কত হলো 1 2 3 4 5 6, 7 নম্বরে কি হবে দেখো 53 দুবার আছে, তো একবার হলো 53 7 নাম্বার, তারপর 53 8 নাম্বার, এইভাবে তোমরা করে নিবা, ঠিক আছে? কিন্তু বোঝার জন্য তোমরা যদি একটু বুদ্ধি লাগাও তো দেখবো তোমার এত কিছু করতেই হবে না, ডিরেক্ট তুমি এটা করে দিতে পারবা, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যদি 16 এবং জেড এর তৃতীয় সমানুপাতি 4 হয় তবে জেড এর ধনাত্মক মান কত। দেখো তৃতীয় সমানুপাতি কি হয়, তৃতীয় সমানুপাতি সমান সমান হয় বি স্কোয়ার বাই এ। এখানে তৃতীয় সমানুপাতি আমাকে দিয়ে দিয়েছে 4, তো তৃতীয় সমানুপাতি তুমি 4 লিখে দাও সমান সমান, এটা হচ্ছে এ এটা হচ্ছে বি, তো বি এর মান কত হচ্ছে জেড স্কোয়ার বাই এ এর মান কত হচ্ছে 64, ঠিক আছে? তো জেড স্কোয়ার সমান সমান কত হবে, এটা এখানে গিয়ে গুণ হয়ে যাবে, তাই না? সরি এটা 64 নয় 16 আছে, তাই না, এটা আছে তোমার 16, তো এই 16 এর সাথে গিয়ে গুণ হয়ে যাবে, কত হবে 4 16 64, স্কোয়ার সরানোর জন্য এখানে কি আন্ডার রুট করতে হয়, তো জেড সমান সমান কত হবে 8, অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? প্রতিদিন তোমার প্রশ্ন আসছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, চতুর্থ তো এখন অব্দি আসেনি, একদিনই এসেছিল, তবু এর সাথে গ্রুপ ডিতে এসেছিল, লোগো পাইলটে এখন অব্দি আসেনি। দেখো প্রথম সমানুপাতি কি হয় ফার্স্ট, এটা হচ্ছে তোমার এ স্কোয়ার বাই বি, সেকেন্ড কি হচ্ছে তোমার সেকেন্ড সমানুপাতি আন্ডার রুট এ বি, তৃতীয় সমানুপাতি কি হচ্ছে তোমার থার্ড বি স্কোয়ার বাই এ, চতুর্থ সমানুপাতি কি হচ্ছে ফোর্থ তোমার কি হচ্ছে বি ইন্টু সি বাই এ। আর চতুর্থ সমানুপাতি যখন বের করতে হবে এখানে যেমন দেখো দুটো সংখ্যা দেওয়া আছে, দুটো দেওয়া আছে, চতুর্থ বার করার সময় তোমার 3টা দেওয়া থাকবে, তো প্রথমটাকে তুমি ধরবা এ, তৃতীয়টাকে ধরবা তুমি বি, আরেকটা যেটা দেওয়া থাকবে সেটাকে ধরে নেবা সি, তাহলে কি হবে বি আর সি তোমার উপরে গুণ হয়ে যাবে নিচে এ হয়ে যাবে, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যদি এ প্লাস বি সমান সমান 15 এবং এ মাইনাস বি এর স্কোয়ার সমান সমান 25 হয় তবে এ আর বি এর গুণফল কত। তো আমি একটা জিনিস জানি যে এ প্লাস বি এর হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস মাইনাসই তো নাকি, হ্যাঁ, এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এটার মান কত হয় তোমার 4ab হয়, তাই তো, এটা আমরা প্রত্যেকে জানি। এবার দেখো তুমি এখানে এ প্লাস বি এর মান কত দিয়ে দেখো 15, তো 15 স্কোয়ার করে দাও, মাইনাস বি কত আছে দেখো 25 দেওয়া আছে, এ মাইনাস বি এর স্কোয়ার, তো এখানে 25 লিখে দাও সমান সমান 4ab, ঠিক আছে? 15 স্কোয়ার কত হয়, 15 স্কোয়ার 225, 225 থেকে যদি আমি 25 বাদ দিই থাকছে কত 4ab পড়ে থাকছে, তো এখান থেকে এটা বাদ দিলে কত হচ্ছে 200 সমান সমান 4ab, 4 দিয়ে কাটলে কত হয় 50, তো এ বির মান আমি পেয়ে গেলাম কত 50, এটাই আমাকে প্রশ্ন জিজ্ঞেস করেছে এ এবং বি এর গুণফল, অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এটা তোমরা মনে রাখবা। আরেকটা জিনিস মনে রাখবা, যখন দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এটা যখন মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার থেকে এ মাইনাস বি এর হোল স্কোয়ার বাদ দেওয়া হয় তখন কি হয় 4ab হয়, ঠিক আছে? আর যখন এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, দুটো হোল স্কোয়ারকে যখন যোগ করা হয় তখন কি হয়
2a² প্লাস বি স্কোয়ার। কেমন? এই জিনিসটা তোমরা মনে রাখবা, তাহলে তোমার অনেক সহজে অঙ্ক হয়ে যাবে, বুঝতে পারলে তো? তাহলে তোমাকে তুমি যদি করতে চাও তখন এটাকে তুমি ভাঙবা, তারপর এখান থেকে এটা বিয়োগ দিবা, তো অনেক সমস্যা হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 1200 টাকার উপর বছরে 10% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করুন। দেখো চক্রবৃদ্ধি সুদ বের করার অনেক রকম নিয়ম আছে, কিন্তু আমি তোমাকে কি বলেছি, যখন তো পার্সেন্টেজ দেওয়া থাকবে 10% মানে কত, ফ্র্যাকশনে ভাঙলে 1/10, এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল, এটা হচ্ছে তোমার কি সিআই এসআই প্রফিট লস যেটাই বলতে পারো। তো যদি ধরো এটা যদি 10 হয়, যদি এটা প্রফিট মানে সিআই হয়, তাহলে টোটাল অ্যামাউন্ট কত হবে? অ্যামাউন্ট সমান সমান কি হয়, প্রিন্সিপাল প্লাস সিআই, তাই না? এটা যদি প্রিন্সিপাল হয়, এটা যদি সিআই হয়, তাহলে কত হবে? 11 অ্যামাউন্ট হয়ে যাবে। এবার দেখো 3 বছর বলেছে, তাই কি বলেছি, এটাকে তুমি কিউব করে দিবা। যদি 2 বছর থাকতো তাহলে স্কোয়ার করতাম, 4 বছর থাকলে পাওয়ার 4 রাখতাম। তো 11-র কিউব কত হয়? 1331। আর 10-এর কত হয়? 1000। এটা হয়ে গেল কি আমার প্রিন্সিপাল হয়ে গেল, এটা হয়ে গেল আমার অ্যামাউন্ট। ঠিক আছে, এবার বলেছে আমাকে সুদ বের করতে বলেছে। আচ্ছা ধরো অ্যামাউন্ট সমান সমান প্রিন্সিপাল প্লাস সিআই, আমাকে যদি সিআই বার করতে হয় তাহলে অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল বাদ দিতে হবে। এটা যদি অ্যামাউন্ট হয়, এটা যদি প্রিন্সিপাল হয়, তো সিআই কত হবে? এই দুটার বিয়োগফল মানে কত? 331 হচ্ছে তোমার সিআই। এবার দেখো হাজারের মান, প্রিন্সিপালের মান আমাকে দিয়ে দিচ্ছে অপশনে 1200 মানে 1000 সমান সমান যদি 12,000 হয়, তাহলে 1-এর মান কত হবে? 12। আর আমাকে সিআই বার করতে বলেছে, তো সিআই বার করলে কি এর সাথে তুমি 12 গুণ করে দাও। কত হচ্ছে দেখো, 12 × 12 2, হাতে থাকলো 1, 3 × 36, 1 37, 7, হাতে থাকলো 3, 3 × 36, 36 আর 3 39, 3 9 7 2। অপশন নাম্বার ডি তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে করে নিবা। প্লাস চক্রবৃদ্ধি সুদ বের করার অনেক রকম নিয়ম আছে, তোমাদের যদি অন্য কোনো নিয়ম যেটা সহজ লাগে তুমি সেটাতেও করতে পারো, কেমন? কোনো অসুবিধা নেই। চলো আজকে আমাদের লাস্ট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে 5 জন ছাত্রের গড় নম্বর পাওয়া গেল 50। ঠিক আছে, পরে দেখা গেল যে একজন ছাত্রের নম্বর 48-এর পরিবর্তে ভুল করে 84 পড়া হয়েছিল, তাহলে সঠিক গড় নম্বরটি কত? দেখো অ্যাকচুয়াল গড় নম্বর কত ছিল? 50। ঠিক আছে, বলছে 48-এর পরিবর্তে 84 পড়া হয়েছিল, মানে কত এক্সট্রা কত পড়া হয়েছিল? এখান থেকে 36 এক্সট্রা পড়া হয়েছিল। যখন 36 এক্সট্রা পড়া হয়েছিল তখনই তোমার গড় নাম্বার 50 হয়েছিল না? তো এবার কি অ্যাকচুয়াল নাম্বারটাই তোমাকে বসাতে হবে 48, তার মানে 36 তোমার কমে যাবে, -36। এবার এই যে 36 নম্বরে যে গড় এসেছিল, সেটা তোমার কি একটা ছাত্রের জন্য কি এসেছিল না? এটা তোমার 5টা ছাত্রের গড়েই প্রভাব ফেলবে, তাই না? তার মানে 36 কি তোমার 5 জনের মধ্যে ডিভাইড হয়ে যাবে। এটা কাটো, 5 বার এটা চলে গেলো 5 7 35। ঠিক আছে, 5 7 35 মানে 50 থেকে 7 বাদ দিলে তোমার 43 তো আসবে। দেখো 34 তোমার অপশন হবে না, 52 তোমার অ্যান্সার হবে না, 48 তোমার অ্যান্সার হবে না, তো 42.8 তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তুমি সলভ করে দেখো, 5 7 35, 7.2, 50 থেকে যদি 7.2 বাদ দাও কত আসবে? 42.8। ঠিক আছে, অপশন নাম্বার বি তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। কেমন? তো এইভাবে তোমরা করে নিও। তো চলো, এই ছিল আজকে আমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। যাদের তোমাদের নেক্সট শিফটে তোমাদের এএলপির পরীক্ষা আছে, ঠিক আছে, এএলপি বা জেইর পরীক্ষা আছে, এই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখে যেও, তোমাদের তো অনেক মানে মানে লাভ হবে আর কি। কারণ এগুলো কি একদম এখনকার যে ট্রেন্ডিং কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলোই আছে। সেই জন্য তোমার যেই পরীক্ষাগুলো আসছে, আমার মনে হয় যে এই কোশ্চেনগুলো তোমার এই প্যাটার্নই ফলো করবে, কারণ 2024-এর সেম প্যাটার্ন একদম শুরু থেকে শেষ অবধি ফলো করে গেছে। এটা তো 2025-এর প্রথম না। যেমন তুমি দেখো সেকশন কন্ট্রোলার প্রথম পরীক্ষা হলো 2025-এর, 2026 মানে নতুন রিক্রুটমেন্টের। সেকশন কন্ট্রোলারের যা তোমার প্যাটার্ন আছে, সেম প্যাটার্ন তোমার এএলপিতে আসছে। এমনকি সায়েন্সও, ওখানে যেমন দেখো সায়েন্সও জিজ্ঞেস করছিল না। মানে কি 100-র মধ্যে প্রায় ধরো 70-75 নাম্বার তোমার ম্যাথ আর রিজনিং এ ছিল, এলপিতেও সেম জিনিস করে দিয়েছে, মানে কি প্যাটার্নটা একই ধরে রেখেছে, তাই না? তাই এই অঙ্কগুলো তোমরা করে যাও, দেখবো তোমাদের অনেক প্রফিট হবে। কেমন? আর বাকি ক্লাসটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও। কোথাও যদি কোনো রকম সমস্যা হয় সেই জায়গাটায় তুমি আমাকে কমেন্ট সেকশনে পিন করে দিও। ঠিক আছে, আমি বুঝে যাবো। তো পরের শিফটে আমি মানে পরের ক্লাসে আমি তোমাকে আবার সেই অঙ্কগুলো করিয়ে দেবো, বুঝিয়ে দেবো। ঠিক আছে, আর যেগুলো তোমাকে হোমওয়ার্ক দিয়েছি, মানে যেগুলো আমি করাইনি করিয়ে দিয়েছি, সেই কোশ্চেনগুলো তোমরা আমাকে অ্যান্সারে জানাবা। ঠিক আছে, কমেন্ট সেকশনে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।